দর্শক শুভেচ্ছা, স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় ফার্স্ট ওয়াশ এখন কি চাই এর আয়োজনে। সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম শিক্ষা সংস্কার নিয়ে, কথা বলছিলাম বিদ্যমান শিক্ষা ব্যবস্থার ত্রুটি বিচ্যুতি, পাঠ্যক্রম ছাত্রছাত্রীদের শিক্ষার্থী না হয়ে পরীক্ষার্থী হয়ে ওঠা, শিক্ষার রূপরেখা বাস্তবায়নের সিদ্ধান্তহীনতা, পেশাদার শিক্ষকের সংকট এবং পরিবর্তিত বাংলাদেশের জন্য শিক্ষার নতুন পথ নকশা কি হতে পারে সেই বিষয়ে আজকেও আমাদের আলোচনা অব্যাহত থাকবে। আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষা সংস্কার বিষয়ক দ্বিতীয় পর্বে। দর্শক, এ বিষয়ে কথা বলার জন্য গত পর্বের ধারাবাহিকতায় আমাদের সঙ্গে রয়েছেন তিনজন অতিথি। রয়েছেন ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী। আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর রাশেদা রৌনক খান। রয়েছেন এডুকেশন ওয়াচের গবেষক ডক্টর মুস্তাফিজুর রহমান। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আবারও জানাচ্ছি স্বাগতম। ডক্টর রাশেদা রৌনক খান, আপনাকে দিয়ে শুরু করছি। আমাদের এখন অনেক বড় হতাশার একটা জায়গা ছাত্র শিক্ষক সম্পর্ক। আমরা দেখেছি এই সরকার পতনের পর সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা গণহারে পদত্যাগ করেছেন। বিভিন্ন স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে পদত্যাগ করানোর জন্য শিক্ষার্থীরা জোর করছেন, তাদেরকে হেনস্থা করছেন। এই যে শিক্ষকদের প্রতি সম্মান কমে যাওয়া, এটার জন্য কি সরকার দায়ী নাকি শিক্ষকরা নিজেরাও অনেকখানি দায়ী? আপনার কি মনে হয়? দুই পক্ষই দায়ী, সমানভাবে দুই পক্ষই দায়ী। সরকার দায়ী এই অর্থে যে আমি জানি না আপনি কোন সরকারের কথা বলছেন। এই মুহূর্তে যে সরকার আছে সেই সরকার পরিস্থিতি যেহেতু এটা, তাহলে গত সরকারের কথাই বলি। গত সরকার এখনো সেটা ধারাবাহিকতা কিন্তু রয়েছে। হ্যাঁ, সেটাই। মানে আমি যদি একেবারেই রাজনৈতিক পরিচয় ছাড়াও যে সরকার ব্যবস্থা একটি রাষ্ট্র পরিচালনার, সেই জায়গায় বলি সেখানে সরকারের একটা দায়বদ্ধতার জায়গা আছে। সেটা হচ্ছে পুরাতন যে সরকার ছিল সেই সরকারের একটা দলান্ধ গোষ্ঠী তৈরি হয়েছে বিভিন্ন কারণে। আমরা সেটি গত পর্বে আলোচনা করেছি। বিভিন্ন পর্যায়ে এত রাজনীতিকীকরণ এবং শিক্ষকরা তাদের নানান বাস্তবতায় একেবারে প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত নানানভাবে যুক্ত হয়েছে এই দলান্ধতায়। সেটি একটা বড় কারণ। তাতে করে যেটা হয়েছে ছাত্রদের কাছে, মানে শিক্ষকদের তো আর কিছু নাই। শিক্ষকরা মানে আমার সাথে যিনি একদম সর্বনিম্ন রেজাল্টটিও করেছেন, তিনিও হয়তো আমার চেয়ে অনেক বেশি আয় করেন। তো শিক্ষকদের আসলে মূলত সম্মানটাই, এবং কার কাছে? সমাজের কাছে, প্রথমত ছাত্রদের কাছে, দ্বিতীয়ত সমাজের কাছে। তো ছাত্রদের কাছে সম্মানটা কখন হারিয়ে যায় শিক্ষক হিসেবে? যখন আপনি ব্যক্তি এজেন্সি হিসেবে একজন শিক্ষক, তার মতাদর্শ থাকতেই পারে, রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে, সে কোনো একটা রাজনৈতিক দলকে ভালোবাসতে পারে, কিন্তু সেটা তার ব্যক্তিগত। সেটা যখন তিনি ক্লাসরুমে বা ডিপার্টমেন্টে কিংবা বিদ্যালয়ে যেভাবেই হোক শ্রেণীকক্ষে তিনি সেটাকে কোনো না কোনোভাবে দেখান, বুঝান বা প্রভাবিত করেন, কিংবা ছাত্রদের সামনে অন্যদের প্রতি অনুগত হয়ে নত হয়ে পড়েন। কারণ শিক্ষক মানেই হচ্ছে ছাত্রদের কাছে এমন একটা ইমেজ, তিনি সবচেয়ে মাথা উঁচু করে দাঁড়ানো ব্যক্তি হবেন, তিনি সবচেয়ে শ্রদ্ধাশীল ব্যক্তি হবেন, তার কথা ছাত্রের বাবা মারাও শুনে। এটা হচ্ছে শিক্ষকের রূপ আমরা দেখে এসেছি। সেখান থেকে যখন একজন শিক্ষক একেবারে দেখা যাচ্ছে একজন স্থানীয় কোনো নেতার কাছে কিংবা প্রশাসনের কাছে মাথা নত করতে করতে মাটিতে ফেলে দিচ্ছেন, তখন ছাত্র হিসেবে তার কোনো রকম শ্রদ্ধা থাকে না ওই শিক্ষকের প্রতি। কিন্তু আবার এটাও একটা বাস্তবতা, একটা বিদ্যালয় চালাতে কিন্তু তাকে ওই মাথা নত করতে হয়। ওই পরিস্থিতি তৈরি করা হয়েছে। আমাদের স্টেট, আমাদের সরকার, যেটাই বলি, আমাদের রাজনৈতিক ব্যবস্থা, আমাদের রাজনৈতিক সংস্কৃতি আপনাকে এমনভাবে শিক্ষক হিসেবে বিশ্ববিদ্যালয় কিংবা বিদ্যালয় চালানোর জন্য এমন পরিস্থিতিতে নিয়ে কোণঠাসা করেছে, আপনি তার কাছে নত না হলে আপনার জন্য অনুদান আসবে না, আপনার একটা অনুষ্ঠানে চিফ গেস্ট হিসেবে আনাতে হবে তাকে, আপনার এই অনেক কিছু করতে হবে। আবার সেই উদাহরণও তো আছে যারা ব্যক্তি স্বার্থের জন্য যে সকল শিক্ষকরা রাজনীতির কাছে মাথা নত করেন। সেটাও আসছে, সেটা একেবারে ব্যক্তিগত জায়গায়। মানে অর্থাৎ যেহেতু আপনি বলেছেন দুটোই জড়িত কিনা, দুটোই জড়িত। একটি হচ্ছে সরকারি যে ব্যবস্থাপনা বা স্টেটের যে রাজনীতিকীকরণের একটা চক্রান্ত, সেখানে শিক্ষকরা একভাবে নত হয়। দ্বিতীয়ত হচ্ছে সেটা হচ্ছে প্রশাসনিক শিক্ষকরা, সকল ইন্ডিভিজুয়াল শিক্ষকের কিন্তু দরকার নাই সেখানে নত হওয়ার। কিন্তু এবার আসি আপনার প্রশ্নে, যে ইন্ডিভিজুয়াল শিক্ষকরাও যেভাবে নত হয়ে যান, বিভিন্ন কারণে নত হন, সেই নতটা যারা হন না তাদের প্রতি কিন্তু ছাত্রদের সম্মানের জায়গাটা থেকে যায়। ছাত্ররা কিন্তু দিন শেষে বুঝেন যে একজন শিক্ষকের ব্যক্তিত্বটা কোথায়, একজন শিক্ষকের পড়ানোর মান কেমন, একজন শিক্ষক কতটা জেনে এসেছেন।
এই যে জায়গাগুলো, অর্থাৎ শিক্ষকের যে আমরা জন্ম থেকে শুনে এসেছি যে রূপটা, সেই রূপটা আজকে শিক্ষকের মাঝে নাই সেটা কিন্তু বলা যাবে না, কিন্তু আজকের বাস্তবতায় সেটা খুবই কমে গেছে। এই কমে যাওয়া শিক্ষকদের সংখ্যাটা বাড়ানোটা হচ্ছে এখন এই সরকারের জন্য অনেক বড় চ্যালেঞ্জ করাটা মনে হয় অনেক বেশি গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এবং যে প্রশ্নটাই আমি এসেছিলাম যে কোন সরকারের কথা বলছেন, এখন এই সরকারের বড় চ্যালেঞ্জ ছিল এই শিক্ষকদেরকে উদ্ধার করা, এই কি বলা যায় দুষ্ট চক্র থেকে। সেটার জন্য একটা কমিশন দরকার ছিল, সেটার জন্য এখানে মনোযোগ দেওয়া দরকার ছিল। আপনি পুলিশ সংস্কার করবেন যেমন দরকার, আপনি শিক্ষা সংস্কার করবেন না? যেই শিক্ষা ব্যবস্থা বা যেই শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে বৈষম্য থেকে এই আন্দোলন হলো, যেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই আন্দোলন হলো, যেই ছাত্ররা এই আন্দোলন করলো, যে শিক্ষকরা যুক্ত ছিল, তো আপনি যদি এই জায়গাটায় হাত না দেন তাহলে কি দাঁড়ালো? তাদেরকে তো গুরুত্বই দেওয়া হলো না। একদমই তাই। তো এই জায়গাটা গুরুত্ব দেওয়াটা একদম। আমি ডক্টর আনম এহসানুল হক মিলন আপনার কাছে আসতে চাচ্ছি যে একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেটা স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়, সেই জায়গার সর্বোচ্চ অথরিটি আসলে শিক্ষা সংক্রান্ত মানুষরাই, সেটা শিক্ষক হতে পারেন, অধ্যক্ষ হতে পারেন, সেটা প্রক্টর হতে পারেন, উপাচার্য হতে পারেন। সেই জায়গাটা থেকে তো আমরা তো অনেকখানি সরে এসেছি। বিশ্ববিদ্যালয়ে পুলিশ ঢুকে গেলেও আসলে প্রক্টর উপাচার্য কিছু বলেন না বা শিক্ষার্থীদের রক্ষা করতে পারেন না। এই অনাস্থার জায়গাটুকু তো তৈরি হয়েছে। আমরা আসলে কিভাবে সেই সর্বোচ্চ অথরিটিটুকু শিক্ষকের কাছে ফিরিয়ে দিতে পারি আসলে, বা শিক্ষা প্রতিষ্ঠানকে কিভাবে আমরা আসলে শিক্ষার জন্যই সর্বোচ্চ নিবেদিত স্থান করতে পারি? আপনার কি মনে হয়? আমি ওনার কথা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। কিছু ইরেলেভেন্ট হলো ওনার দিকে আমার যেতে হচ্ছে আপনার এই প্রশ্নটাকে কনক্লুসিভ আনার জন্য। সেটার কারণ হচ্ছে আমি অবসর সময় জিজ্ঞেস করেছিলাম কোথায় পিএইচডি করেছেন, বললেন আমেরিকায় পিএইচডি করেছি। আমি যদি নিজেকে প্রশ্ন করি আমেরিকায় পিএইচডি করা কতজন দেশে ফেরত আসছে আজকের দিনে? আসছে না। আমি যে রসায়ন বিভাগের ছাত্র ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমার প্রত্যেকটি শিক্ষক ইউরোপেন আমেরিকা থেকে পিএইচডি করেছিলেন। তারা কিন্তু এদেশে এসে শিক্ষকতা করেছিলেন। আর আমি যদি আমার কেমিস্ট্রি ডিপার্টমেন্ট ফার্স্ট বা সেকেন্ড হতাম, তাহলে কিন্তু অবশ্যই আমি রাজনীতির ময়দানে না থেকে এখন প্রফেসর হয়ে রিটায়ারমেন্টে যেতাম। এবং আমার বন্ধু যারা ডিপার্টমেন্টে গিয়েছে তারা সকলেই কিন্তু আমার চেয়ে মেধাবী ছিল। এটা সত্যিই বলতে পারি যে আমার চেয়ে মেধাবীরাই কিন্তু শিক্ষকতায় গিয়েছে, আর ওদের চেয়ে কম মেধাবীরাই আমরা রাজনীতি এসছি। এটাও একটা গুণগত দিক আপনাকে দেখতে হবে, যদিও একই ডিপার্টমেন্টের ছাত্র। এখন আসা যাক, এই যে মেধাবীকে আমরা রিকগনাইজ করছি না, এই প্র্যাকটিসটা কিন্তু বাংলাদেশ শুরু হয়েছে। আপনি বিসিএস ক্যাডারে যারা যাচ্ছে তাদের মধ্যে দেখবেন ম্যাট্রিক ইন্টারমিডিয়েট যারা স্ট্যান্ড করেছে, অনার্স মাস্টার যারা স্ট্যান্ড করেছে, তারা আবার বিসিসি গিয়ে কিন্তু পরীক্ষায় তারা ফার্স্ট সেকেন্ড থার্ড ওই ক্যাটাগরিক্যালি তারা সেখানেও তার অবস্থানটা তৈরি করে নিয়েছে। কিন্তু যদি আপনি দেখতে চান যে তারা কোন কোন প্রফেশনে গিয়েছেন, তাহলে আপনি দেখতে পাবেন তারা কাস্টমস, পুলিশ কিংবা ফরেন সার্ভিস, অ্যাডমিনিস্ট্রেশন সেখানে যাচ্ছে। তাহলে এই যে জায়গায় আমরা পরিবর্তনটা এই দায়িত্বশীল একটি সরকার অর্থাৎ রাজনীতিবিদরা সেই জায়গায় নিয়ে আসছে। আপনি যদি উপজেলা ভিত্তিক যান, যে আইন শৃঙ্খলা কমিটি, শিক্ষা কমিটি, যে কমিটি বলবেন সেই কমিটির হেড হচ্ছে ইওনো বা ডিস্ট্রিক্ট লেভেলে হচ্ছে ডিসি। আমরা শিক্ষকদের কোথাও মর্যাদা দিচ্ছি না, এবং শিক্ষকদের এই মর্যাদা না পেতে পেতে শিক্ষক একটা নিতান্ত রুটি রোজগারি একটা পেশায় এসে দাঁড়িয়েছে, এবং মেধাবীরা কিন্তু আজকালকে দিনে শিক্ষকতা আসছেন না। তো রুট কজ অফ দ্য প্রবলেম যদি আমরা অ্যাড্রেস করি, তাহলে আপনার প্রশ্নটির উত্তরটি বেরিয়ে আসে যে সেই জায়গাটাইতে আমাদের গণ্ডগোল রয়েছে। এখন প্রশাসনিকভাবে একটি রাষ্ট্র যারা পরিচালনা করবে, সেই সরকার যদি মনে করে দ্য হাইয়েস্ট প্রায়োরিটি আমরা শিক্ষককে দেব, তাহলে কিন্তু এই পরিবর্তনটা আসা সম্ভব। আর যদি প্রায়োরিটি তারা না দিতে পারে, তাহলে এটা আদৌ সম্ভব হবে না বলেই আমার বিশ্বাস। অনেক ধন্যবাদ আপনাকে। আমি ডক্টর মুস্তাফিজুর রহমান আপনার কাছে আসি। নানা ধরনের গবেষণা আমাদেরকে এই হতাশাজনক তথ্য দেয় যে বাংলাদেশে হয়তো সার্টিফিকেট আছে ম্যাট্রিক পাশের বা ইন্টার পাশের, তারা গিয়ে হয়তো ভালো করে নিজের পরিচয়টুকু লিখতে পারেন না, বা বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতাকে সেই নামটিও বলতে পারেন। এই ধরনের গবেষণা তথ্য নিশ্চয়ই আপনার কাছে আরও অনেক বেশি আছে। কেন আসলে আমাদের শিক্ষায় সার্টিফিকেট পেলেও বা পরীক্ষায় পাশ করার পরেও একজন মানুষ সত্যিকার অর্থে শিক্ষিতই হতে পারেন না, বা এই সমাজে চলার জন্য, এই পৃথিবীতে চলার জন্য একজন দক্ষ মানুষ হয়ে উঠতে পারেন না? কি বলবেন? এটার জন্য যে জায়গা থেকে আমরা এডুকেশন ওয়াচ একটা গবেষণা করি 2014 সালে যে স্টাডি করেছিলাম, সেখানে আপনার এটা মানে যেটি বললেন তার একটি প্রমাণ পাওয়া যায়। তখন আমরা হচ্ছে জিপিএ 5 যারা পেয়েছিলেন, তৎকালীন মন্ত্রী ছিলেন, মারা গিয়েছেন মরহুম
মুস্তাফিজুর রহমান ফিজার, উনি প্রাথমিকের মন্ত্রী ছিলেন। ওনার সময় ক্লাস 5-এ জিপিএ 5 পাওয়া স্টুডেন্টদেরকে আমরা স্টাডি করেছিলাম ইউনেস্কোর ধরে, মানে ইউনেস্কোর সংজ্ঞা অনুযায়ী, ডেফিনেশন অনুযায়ী, যে সাক্ষরতা নিয়ে। সেখানে জিপিএ 5 পাওয়া 48% শিক্ষার্থী আমাদের এখানে সাক্ষরতার মাপকাঠিতে ফেল করেছিল। তার মানে বোঝা যাচ্ছে আসলে শিক্ষার মানটা কোথায়। এরকমটা কেন হচ্ছে? যেটি হচ্ছে দুটো জায়গা থেকে। দেখুন, আমরা যারা অভিভাবক তাদের মাথায় থাকে সবসময় জিপিএ 5 পাওয়ার জন্য, হ্যাঁ, রেজাল্ট। আমরা বাচ্চাদেরকে করছি কি, নিশ্চয়ই এই টোপটা তৈরি করা হয়েছে, এই নিশ্চয়ই অনৈতিকতার দিকে আমরা বাচ্চাদেরকে নিয়ে যাই। আমরা প্যারেন্টসরা করছি কি, রাতের বেলা বাচ্চাদেরকে না পড়িয়ে কোথায় প্রশ্ন পাওয়া যাবে সেটি জোগাড় করছি, গাইড বইয়ের দিকে নিচ্ছি, কোচিংয়ের জায়গায় নিচ্ছি। এর ফলে প্যারেন্টসরা একদিকে। দ্বিতীয় যেটি হচ্ছে, শিক্ষকরা তাদের ক্লাসরুমে পাঠদান বাদ দিয়ে তারা হচ্ছে কোচিং সেন্টারের সাথে যুক্ত, গাইড বই লেখার সাথে যুক্ত। কেননা প্রাইমারি শিক্ষাটা হচ্ছে রুট কজ। এই যে ম্যাডাম রয়েছেন, ওনারা ইউনিভার্সিটিতে আর কতটুকুই ইমপ্রুভ করাবেন, প্রাথমিক থেকে আসতে হবে, সেকেন্ডারি থেকে আসতে হবে, সেই জায়গায় এই যে অধপতনটা, গাইড বই দেন হচ্ছে আপনার অনৈতিক কাজগুলো, এগুলোর জন্যে বড় একটি সিন্ডিকেট রয়েছে। আপনি দেখবেন যে 2010 সালে যে শিক্ষানীতি হয়েছিল, শিক্ষানীতিটা কিন্তু একেবারেই খারাপ ছিল না। সময় বদলে যায়, কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কিন্তু শিক্ষানীতি করার পরে শিক্ষানীতি বাস্তবায়নের জন্য যে রাজনৈতিক সদিচ্ছা বা পলিটিক্যাল কমিটমেন্ট দরকার, সেটি আমাদের বিগত গভর্নমেন্ট 15 বছর থেকেও সেটি করতে পারে নাই, বা আমি বলবো পারে নাই বলবো না, আমি বলবো ইচ্ছা করেই তারা করে নাই। কেননা এটার সাথে আপনি দেখবেন যে শিক্ষানীতিটা যখন করা হয়, তখন তার সাথে যে অর্থায়ন 5 বছরের একটি পরিকল্পনা দেওয়া ছিল, কিন্তু পার্লামেন্টে যখন শিক্ষানীতিটা গেল, ওই শেষের অধ্যায়, যে অর্থায়নের অধ্যায়টা বাদ হয়ে পাশ হলো। তার মানে প্রথমেই ছিল না। দ্বিতীয়, এই শিক্ষানীতি বাস্তবায়ন করতে গেলে ছিল একটি হচ্ছে শিক্ষা আইন। বাংলাদেশে এই শিক্ষা আইনটি গত প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে শুধু ঘুরছে, কিন্তু এটিকে বাস্তবায়ন, শিক্ষা আইনটি যদি বাস্তবায়ন পাশ হতো, তাহলে দেখা যেত যে আপনার কোচিং বাণিজ্য, গাইড বই, এগুলোকে অনেকটা নিয়ন্ত্রণ করা যেত। তো ওই জায়গা থেকে বলছি যে আজকে যে সার্টিফিকেট পাশ করার পরে তারা কেন শিক্ষিত হচ্ছে না। তারপরে আরেকটি জায়গায় দেখবেন, মেডিকেল, আপনার ইউনিভার্সিটি, এখানে ভর্তির ক্ষেত্রে প্রথম কন্ডিশন থাকে যে জিপিএ 5 বা জিপিএ এই লেভেল থেকে এই লেভেল, যার কারণে প্যারেন্টসরা খুব উদ্বিগ্ন থাকে, তাদেরকে জিপিএটা পাওয়া নিয়ে ব্যস্ত থাকে, যার ফলে দিন শেষে শিক্ষার গুণগত শিক্ষা হারিয়ে যাচ্ছে। এটার রুটও যদি আমরা ভাবি যে যদি ভর্তি পরীক্ষার সময় জিপিএ 5 পাওয়াটা সর্বোচ্চ ক্রাইটেরিয়া হয়, যদি একটা চাকরি পাওয়ার জন্য শুধুমাত্র রেজাল্টটা সর্বোচ্চ ক্রাইটেরিয়া হয়, তাহলে তো আসলে মানুষ যে কোনো মূল্যে রেজাল্টটাই পেতে চায়। প্রাথমিকভাবে ওটি হচ্ছে ক্রাইটেরিয়া, সে অ্যাপ্লাই করতে পারবে, তারপরে তার হচ্ছে দেখা হবে যে এই কারণে সকলে হচ্ছে রেজাল্টমুখী হয়ে গিয়েছে, কেউ হচ্ছে গুণগত শিক্ষার দিকে জানে। এবং শিক্ষকদেরও আবার আছে, কোন স্কুলে কতগুলো জিপিএ 5 পেলো সেটি আবার তাদের একটি মানে রেপুটেশনের বিষয় রয়েছে, যার ফলে শিক্ষকরাও যেভাবে পারে জিপিএ 5 পিছনে দৌড়াচ্ছে, বাবা মাও দৌড়াচ্ছে, শিক্ষকরাও দৌড়াচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানও দৌড়াচ্ছে। এটা থেকেও নিশ্চয়ই আমাদের বের হয়ে আসতে হবে। ডক্টর এহসানুল হক, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আমাদের শিক্ষা ব্যবস্থার সমন্বয় কতটা রয়েছে এটা পরিচালনা করার জন্য। এটা নিশ্চয়ই একটা প্রশ্নের ব্যাপার যে আমাদের সরকার 3টা মন্ত্রণালয় বা বিভাগে ভাগ করা হয়েছে শিক্ষা দেখার জন্য। প্রাথমিক শিক্ষাটা দেখে প্রাথমিক শিক্ষা বিভাগ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর রয়েছে, পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগ রয়েছে। পৃথিবীর আর কোথাও কি এরকম এত মন্ত্রণালয় রয়েছে, বা এইটার সমন্বয় না হওয়াও কি একটা কারণ আমাদের এই বিচ্ছিন্নতা বা ভালো ফলাফল না পাওয়ার ক্ষেত্রে? ইদানিং আমি একটা রিসার্চ করেছিলাম, আমার পিএইচডির এটা উপাত্ত ছিল যে হিউম্যান ক্যাপিটাল অ্যান্ড সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ থ্রু টিবেট, টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং। সেই জায়গায় আমার রিকমেন্ডেশনটা ছিল আরেকটি মন্ত্রণালয় বাড়ানো। আচ্ছা, আপনার সাথে প্রশ্নের সাথে মিলল না। কেন করেছি সেটা হলো, আমি দেখেছি আমার রিসার্চে যে বাংলাদেশের 23টি মন্ত্রণালয় রয়েছে টিবেট, অর্থাৎ টেকনিক্যাল ভোকেশনাল অ্যান্ড এডুকেশনে তারা ট্রেনিং দিচ্ছে। তো 23টি মন্ত্রণালয় যদি এই ট্রেনিং প্রোগ্রামটা রাখে ভোকেশনালে, তাহলে ওর জন্য আরেকটি মন্ত্রণালয় করা দরকার, 23টি মন্ত্রণালয়। সেই ক্ষেত্রে আমি বলেছি আরেকটি মন্ত্রণালয় হোক, সেটা টিবেট মন্ত্রণালয়। এটা আমার ডেটা অ্যানালাইসিসে বেরিয়ে আসছে। মূলত
এই যে কোহেসিভনেসের অভাব রয়েছে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, এটা একটি মন্ত্রণালয় থাকা উচিত ছিল, একটা আমব্রেলা মিনিস্ট্রি, অ্যান্ড আদার মিনিস্টার কুড ওয়ার্ক এজ এ স্টেট মিনিস্টার ডিপার্টমেন্টে দিতে পারতো, কিন্তু সরকার সেখানে আলাদা আলাদা সেকশন করেছেন। হ্যাঁ, আমাদের দেশে কার্যকারিতা বাড়ানোর জন্য আর গভর্নেন্স বাড়ানোর জন্য, অ্যাডমিনিস্ট্রেশন ক্যাপাসিটি বাড়ানোর জন্য এটা করেছে, কারণ এডুকেশন মিনিস্ট্রি ইজ এ হিউজ মিনিস্ট্রি, সেই জন্য এটা করেছে। বাট আমি এটার পক্ষে বলি না। আমি আবার যদি যাই, উনি গাইডের কথা বললেন, গাইড বুকের কথা। 2001 থেকে 2006 আপনি খবর নিয়ে দেখেন, ইজ এ রিসার্চার, গাইড বুক আমি নিজে বন্ধ করেছিলাম, আমি নিজে নকল বন্ধ করেছিলাম নিজে। দ্যাট ইনিশিয়েটিভ ওয়াজ নেভার টেকেন বাই দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্ট নিচ্ছে না, আমি নিচ্ছি। অতএব এই মিনিস্ট্রিটা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মিনিস্ট্রি। এই মিনিস্ট্রিতে কাজ করতে হলে এই মিনিস্ট্রিকে আগে বুঝতে হবে, চিনতে হবে, এবং তারপরে এটা কাজ করতে হবে। দেখুন, আমরা রিসেন্টলি QS রেটিংয়ে আমাদের ঢাকা ইউনিভার্সিটি ড্রপ করেছে। আপনি ওনাকে জিজ্ঞেস করে দেখুন, ঢাকা ইউনিভার্সিটির লাস্ট এই গভর্নমেন্টে 12টি ডিপার্টমেন্ট নতুন খুলেছে। দ্যাট ওয়াজ নট নেসেসারি অ্যাট অল, কারণ এখানে ডিপার্টমেন্ট খুললে সেখানে শিক্ষক নিয়োগ হবে, শিক্ষক নিয়োগ হলে পলিটিক্স হবে। প্রিন্টিং বলে ডিপার্টমেন্টও খুলেছে, আমি ওনার সাথে আলাপ করছিলাম। এই যে সকলে মিলে আমরা শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করতে চেয়েছি, সেটাই আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। খালিকুজ্জামান সাহেবের শিক্ষা কমিশনের কথা বললেন। 1972-তে ডক্টর কুদ্দুরুদ্দিন খোদার শিক্ষা কমিশন হয়েছিল, তার পরবর্তীতে আমরা এসে এর মাঝখানে কয়েকটি কমিশন হলো। আমরা শিক্ষা সংস্কারের দায়িত্বটি প্রথমে নিয়েছিলাম, দায়িত্ব পাওয়ার পরপরই, যে এডুকেশনটিকে সিরিয়াসলি দেখতে হবে। পরবর্তীতে আমরা 2004-এ একটি কমিশনে করেছিলাম, প্রফেসর মনিরুজ্জামান মিয়ার। সেই কমিশনে এমন কিছু ছিল না পরিবর্তন করতে হবে, কিন্তু খলিকুজ্জামানের কমিশন এসছে, অলরাইট, আপডেট করা হয়েছে। কিন্তু 2010 থেকে 2024 পর্যন্ত এটাকে ইমপ্লিমেন্ট মোটেও করা হয়নি, বরংস রিভার্স হয়ে গিয়েছিল। মানে দে আর লাইক ড্রাইভিং দেয়ার কার, লুকিং দ্য রিয়ার ভিউ মিরর, পুটিং দ্য কার ইন রিভার্স গিয়ার, মানে পিছনে দিয়ে তারা চালাচ্ছিল। সেই জন্যই আপনি আবারও আমার কনক্লুসিভ স্টেটমেন্টে এসে বলতে হয় যে উই নিড এ শিক্ষা কমিশন, পার্মানেন্ট কমিশন, অ্যান্ড দ্যাট উইল হেল্প দ্য নেশন টু গো এহেড। আমরা এখন কি চায়ের জায়গাটায় যদি আসি, ডক্টর রাশেদা রৌনক খান, বর্তমান সময়ে দাঁড়িয়ে আমাদের ছাত্রছাত্রীরা আমার মনে হয় যে একটা দিশাহীন অবস্থায় থাকছে। দে আর নট সাপোজ টু বি অন মুভমেন্ট অল দ্য টাইম, রাইট? সো একটা বড় আন্দোলন তাদের নেতৃত্ব হয়েছে, সেটার একটা টেম্পার সেটা এখনও তাদের মধ্যে রয়ে গেছে, যে কোনো কিছু নিয়ে রাস্তায় নেমে যাওয়া। আমরা দেখেছি মাহবুবুর রহমান মোল্লা কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, কি ধ্বংসাত্মক অবস্থা। এখন মনে হয় সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা শিক্ষার্থী কবে হয়ে উঠবে, তারা কবে আবার ওই ক্লাসরুমেই দৌড়াবে, কবে আসলে বই নিয়েই ছুটাছুটি করবে। তাদের তো আসলে কোনো জায়গায় গিয়ে অভিযান চালানোর কথা না, সেটা যদি করে তারা আসলে কিভাবে নিজেকে করে তুলবে। সো আপনার কাছে আমার এটাই প্রশ্ন, ছাত্রছাত্রীরা শিক্ষার্থী কবে হবে? ছাত্রছাত্রীরা শিক্ষার্থী হওয়ার জন্য পুরো প্রক্রিয়াটা পুরোপুরি যদি আমরা ধরি, যে গত 3-4 মাসে যে একটা বড় রকমের পরিবর্তন এসেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, সেটা কাটানোর জন্যই একই কথা, একটা শিক্ষা কমিশন দরকার ছিল, একেবারে নতুনভাবে সাজাবে। কারণ কি, পুরাতন সিস্টেমটাতে তারা আসলে এক ধরনের কি বলা যায়, মানে খেই হারিয়ে ফেলেছে, এবং অভ্যুত্থান সব কিছু মিলে। আপনি দেখেন যে ঘটনাটার কথা বললেন, মোল্লা কলেজের সাথে সোহরাওয়ার্দী ঘটনা, আপনি ভিডিওটা দেখেছেন, একটা ছেলেকে বাঁশ দিয়ে পেটাচ্ছে। তারা কিন্তু একই পক্ষের সবাই ছিল না, বৈষম্য বিরোধী আন্দোলনে তো সকল ছাত্রছাত্রীরা নেমেছে, বড়রা হয়তো ডিফারেন্ট চিন্তা ভাবনার ছিল, কিন্তু ছাত্ররা তো মোটামুটি সবাই একই জায়গায় ছিল। সেখান থেকে এখন নিজেরা মারামারি করছে। সব সময় যে রাজনৈতিক মতাদর্শের কারণে করছে তা না, কলেজ টু কলেজ করছে। আপনি দেখেন সিটি কলেজের সাথে ঢাকা কলেজ কয়েকদিন পরপর রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। 7 কলেজ নিয়ে করতে গিয়ে অনেক সময় হয়েছে। এই যে প্রত্যেকটা জায়গায় হচ্ছে, অর্থাৎ ছাত্রছাত্রীদের মনোজগৎ এক ধরনের বিধ্বংসী আচরণ তৈরি হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস আমার একটু জানতে ইচ্ছা করে, এই আন্দোলনগুলো কিন্তু হুট করে লাগে না, কয়েকদিন আগে থেকে আলোচনা হতে থাকে, মারামারি হতে পারে, কিন্তু এটা থামানো যায়নি কেন আসলে আগে থেকে? ওই যে বললাম যে মনোযোগটা এদিকে দেওয়া হচ্ছে না। এখন আপনি ঠিক আছে, আপনি পিঠ চাপড়াতে পারেন যে এরকম একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা বড় ধরনের পরিবর্তন এসেছে, যে পরিবর্তনটা দরকার ছিল, বাবা এবার তোমরা ক্লাসে ফেরো। এই ক্লাসে ফেরার জায়গাটা সরকারের জায়গা থেকে, কর্তৃপক্ষের জায়গা থেকে স্ট্রংলি হ্যান্ডেল করা দরকার।
এখন যদি এমন হয় যে এগুলো করে যাচ্ছে, এই যে আপনি বললেন আলোচনা তো চলছিল বা মারামারি হবে শোনা যাচ্ছিল, তখনই প্রোটেকশন নেওয়া দরকার ছিল বা আলোচনায় বসা দরকার ছিল। এবং এই দুই কলেজের মধ্যে এক কলেজের প্রিন্সিপালের কথা আমি ভাষণ শুনে আমি অবাক হলাম। তিনি মানে খুবই গর্বের সাথে বলছেন যে তিনি তার মোল্লা কলেজ মানে অপোজিট যে কলেজের বিরুদ্ধে সেই কলেজের ভয় পেয়েছে। এটা এই যে উস্কে দেওয়া, কিন্তু কোনো দলের সেনাপতি না যে সৈন্য লেলিয়ে দেবেন। এবং একজন শিক্ষকের কাছে তো সকল বাচ্চা সমান হবে, সেটা মোল্লা কলেজে হোক আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে হোক আর কুড়িগ্রাম কলেজের একটা কুড়িগ্রাম স্কুলের একটা বাচ্চা হোক। শিক্ষক মানে কি? শিক্ষক মানে হচ্ছে একজন বাবা বা মা, প্যারেন্টস। তো তিনি তার কাছে তো সবাই সমান। আমি কেন আমার প্রতিষ্ঠানের ছাত্রদেরকে লেলিয়ে দিব আরেক প্রতিষ্ঠানের ছাত্রদের বিরুদ্ধে? আলটিমেটলি কি দাঁড়াচ্ছে তাহলে? অর্থাৎ আমরাও ভুলে গেছি আসলে যে এই ধরনের পারস্পরিক রেষারেষিটা কতটা হিংসার জন্ম দিচ্ছে। ছাত্ররা কিন্তু তরুণ, ছাত্রদের মানে রক্ত অনেক টকবগে এবং তারা অনেক ইম্যাচিওর একটা জায়গায় থাকে। শিক্ষকের মতো না যে আমরা বয়সের ভারে ভারাক্রান্ত হয়ে গেছি, আমাদের অনেক কিছুই পাওয়া হয়ে গেছে, আমরা জানি জীবন কি, এরকম চিন্তায় নাই। ফলে আপনি যখন উস্কে দিচ্ছেন শিক্ষক হিসেবে, আপনি যখন শিক্ষক রেষারেষির কারণে অন্য শিক্ষকের বিরুদ্ধে উস্কে দিচ্ছেন, তখন ছাত্ররা যা করছে সেটার দায়ভার একদিন আপনাকে নিতে হবে এবং আপনিও এই রেষারেষির মধ্যে পড়তে পারেন। এই সিকোয়েন্সগুলো বোঝা খুব জরুরি এবং সরকারের উচিত হবে বা কর্তৃপক্ষের উচিত হবে এই জায়গাগুলোকে কঠোরভাবে এখনই হ্যান্ডেল করা। এটা নিয়ে কিন্তু কথা হচ্ছে 5ই আগস্টের পর থেকে যেভাবে মব জাস্টিস হচ্ছে, যেভাবে ছোট ছোট বাচ্চারা একজন প্রিন্সিপালকে কলম ধরে ইভেন শারীরিকভাবে, যদি খেয়াল করেন যে 2018 আন্দোলন কিন্তু তাদের রাস্তায় আসতে শিখিয়েছে একেবারে স্কুল কলেজের বাচ্চাদেরকে। সেই রাস্তা থেকে তারা কিন্তু আর ঘরে ঢুকছে না, সেভাবে মানসিকভাবে ঘরে ঢুকছে না। আপনি দেখেন একজন ভাইস প্রিন্সিপাল কোন কলেজের যেন, তাকে পদত্যাগ করা হলো, পরদিন তিনি স্ট্রোক করে মারা গেলেন। তাহলে শিক্ষার্থীদের ভেতরে কিন্তু আমরা মানবিকতা ঢোকাচ্ছি না। তো আমাদের শিক্ষার মানে সারা বিশ্বের শিক্ষা ব্যবস্থায় যেখানে মানবিকতাই মূল, উনি যে বলছিলেন অনৈতিকভাবে কাজগুলো করে থাকে, এই যে প্রশ্নপত্র, আমি মা হিসেবে প্রশ্ন এনে দিচ্ছি আমার সন্তানকে, আমার সন্তানের কাছে আমি কি শিখাচ্ছি সন্তানকে? এই যে ছোটবেলা থেকে পরিবারের শিক্ষায় নৈতিকতা নেই, এই অনৈতিকতাই একসময় ওই বাচ্চাটাকে বা বাচ্চাদেরকে এমন অনৈতিক করে তুলছে, আপনাকে বাঁশ দিয়ে মেরে ফেলা, আপনার গলা কেটে ফেলা, আপনাকে হেনস্থা করার সকল বিষয় কিন্তু আমরা বড়রা শিখিয়ে দিচ্ছি আমাদের নিজেদের স্বার্থে। এখানে ডক্টর এহসানুল হক, আপনার কাছে আমি জানতে চাই, বারবার একটা কথা আসলে বলা হয় যে আমাদের শিক্ষার্থীরা কি ব্যবহৃত হচ্ছেন কিনা রাজনীতিবিদদের দ্বারা, এ বিষয়ে আপনার কি মনে হয়? সেটা তো বিগত সরকারগুলোর সময় দেখেছি। এই যে আপনার মব অ্যাটাকের এই মুহূর্তে যে আলোচনাটা করলেন আপনারা, ঠিক এমন একটা ইনসিডেন্ট আমার সময় হয়েছিল। হঠাৎ করে ঢাকা কলেজের ছেলেরা বেরিয়ে নিউ মার্কেটে ভাঙচুর করছিল। আমি তাৎক্ষণিকভাবে শুনেই সেখানে চলে যাই, গিয়ে আমি তাদেরকে ডেকে সমস্যাটা সমাধান করে দিই। এই যে যারা পলিটিশিয়ান রয়েছে, যারা দায়িত্ব রয়েছে, তাদের ভিতরে একটা ওই ধরনের পাবলিকের সাথে মেশার একটা সেই ধরনের স্পিরিট তাদের থাকতে হবে। এই ঘটনাটা যদি যারা মন্ত্রী হয়েছেন তাদের মধ্য থেকে দায়িত্বপ্রাপ্তরা যদি সাথে সাথে হ্যান্ডেল করতেন এবং বৈষম্য বিরোধী যে ছাত্রনেতারা দায়িত্ব পেয়েছেন তাদের মধ্যে দিয়ে কেউ যদি গিয়ে এটাকে থামানোর চেষ্টা করত, তাহলে যারা কিছুদিন আগে একত্রে রাজপথে আন্দোলন করেছে তারা আবার নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হতো না। তো এটা হচ্ছে কি, যারা দায়িত্বে থাকবেন তাদের ভিতরে ওই কমিটমেন্টটা থাকতে হবে যে ইয়েস, আমাদের পাবলিকের সাথে ওই রিলেশনটা থাকতে হবে, তাহলে কিন্তু এটা এই পর্যায়ে যেত না আমি বিশ্বাস করি। আবার পলিটিক্স যেটা আপনি বারবারই ঘুরে আসছেন, হ্যাঁ পলিটিক্স তো পলিটিশিয়ানরা করবে, কিন্তু গভর্নমেন্টের বাইন্ডিংসগুলো, রেগুলেশনগুলো এমনভাবে হতে হবে যেন সব ক্ষেত্রেই পলিটিক্স না করা যায়। তবে এই জেনারেশন জি, মানে মিলেনিয়াম অ্যান্ড জেনারেশন জি অ্যান্ড আলফা জেনারেশন, যে তিনটা জেনারেশন আসছে, তাদের সাথে কিন্তু আমাদের কোনো রকম মানসিক চিন্তা ভাবনার সাথে মিল নেই। সারাদিন ল্যাপটপ, ফোন আর অফিসের কাজ। আমি চললাম, তুমি থাকো তোমার কাজ নিয়ে। হয়তো তোমারই জন্য হয়েছি যে প্রেমে বন্য। আমাদের মধ্যে এখনো প্রেম আছে, জানি তুমি অনন্য, তাই শুধু তোমাকেই চাই। জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক স্পেশাল। ত্বকের যত্নে রোজ অয়েল এক্সট্রাক্ট এবং ময়শ্চারাইজার সমৃদ্ধ তিব্বত পমেড।
এই জন্যই উনি বারবার বলছিলেন যে এই ধরনের একটা কমিশন হওয়া উচিত যারা তাদের ট্রেন্ড, সাইকোলজি, তাদের বিহেভিয়ার এগুলি বুঝে। ডক্টর মুস্তাফিজুর রহমান, আপনাদের গবেষণায় কি এরকম কিছু উঠে এসেছে? সেটা শুনেই আজকের আয়োজনটি শেষ করব আমরা, যে এই সময়কার জেনারেশনকে হ্যান্ডেল করতে পারে তাদের মতো করে এরকম কি ব্যবস্থা আমরা নিতে পারি শিক্ষা ব্যবস্থায়, যেটা আসলে আমাদের ওয়ার্ল্ড ক্লাস সিটিজেনও উপহার দেবে, মানবিক মানুষ উপহার দেবে? আপনি যদি এসডিজিতে চান, যেটি আমাদের এখন গ্লোবালি আমরা যেটি করছি বাংলাদেশও এটিকে বাস্তবায়নের জন্য, সেখানে হচ্ছে মানবিক যে শিক্ষা, সেটি একটি বড় পিস অ্যান্ড ভ্যালুস এডুকেশন, সেটি একটি গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে। আমি যে জায়গা থেকে এসে আপনার শেষের কথা বলতে চাই যে শিক্ষা রিফর্ম কমিশন, এই শিক্ষা রিফর্ম কমিশনটা খুব গুরুত্বপূর্ণ। এই যে এখন যে প্রজন্ম যারা স্কুলে যাচ্ছে না তাদেরকে ফিরিয়ে আনার জন্য, কেননা তাদেরকে বুঝতে হবে তারা কেন মাঠে আছে, এবং তাদেরকে যে 2018-র পরে কোভিডের পরে তারা কিন্তু আর ঘরে ফিরে নাই, এবং এদেরকে ঘরে ফিরিয়ে আনার জন্য আমাদের এই কমিশনের মাধ্যমে কাজ হতে পারে যে কমিউনিটিকে এনগেজ করতে হবে, কেননা এরা হচ্ছে অভিভাবক, কমিউনিটি এবং স্টেট থেকে আমাদের জাতীয় পর্যায় থেকে একটি স্ট্রং ডিক্লারেশন আসতে হবে, তোমাদের আন্দোলন করেছো, তোমরা এটি করেছো, তোমরা ঘরে ফিরে যাও, ক্লাসরুমে যাও, আমরা দেখছি। এটি একটি। দ্বিতীয় হচ্ছে এই কমিশনটি কেন দরকার তার একটি কথা বলে শেষ করি। আপনি যেটি বলছিলেন, আমরা পত্রপত্রিকা দেখেছি 10টি কমিশন হয়েছে, 10টি কমিশন হয়েছে। সেখানে প্রথমে যেগুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে তার মধ্যে একটি হচ্ছে দুর্নীতি দমন কমিশন রিফর্ম, নির্বাচন কমিশন। এটি হচ্ছে আমাদের পার্শ্বে যিনি প্রতিমন্ত্রী মহোদয় রয়েছেন ওনাদের পলিটিক্যাল এজেন্ডা, গুড, এটি আমরা একমত। কিন্তু আমরা যা কিছুই করি না কেন, যদি শিক্ষাকে আমরা ঠিকমতো জায়গায় না আনতে পারি, শিক্ষার যদি সংস্কার করতে না পারি, তাহলে যত কমিশনই আমরা করি, যত সংস্কারই করি, এগুলো একেবারে খড়কুটোর মতো আবার কিছুদিন পরে ভেস্তে যাবে। সো আমাদের এই কমিশনটি খুবই জরুরি, গুণগত শিক্ষা, এবং গুণগত যদি শিক্ষা দিতে পারি, গুণগত জাতি তৈরি হবে। এরাই ভবিষ্যতে কোথায় সংস্কার দরকার বা সংস্কারকে টিকিয়ে রেখে একটি জাতিকে তৈরি করবে যারা ভবিষ্যতে উন্নত বাংলাদেশ বা উন্নয়নশীল বাংলাদেশ যা বলি সেদিকে নিয়ে যেতে পারবে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন। আমরা চাই আমাদের ছাত্রছাত্রীরা শিক্ষার্থী হয়ে উঠুক, আমাদের শিক্ষকরা আবার সেই সম্মানের জায়গায় থাকুক, আমাদের পলিসি আমাদের নতুন প্রজন্মের উপযোগী হোক, তারা যেন মানবিক মানুষ হিসেবে পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলার মতো মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তোলার সুযোগটি পায়। সামগ্রিকভাবে আমি জানি না যে আজকের এই আয়োজনটি যারা এখন সরকারে রয়েছেন তাদেরকেও দেখছেন কিনা। আমাদের আয়োজন থেকে আমরা এই কথাটাই বলতে চাই যে শিক্ষা সংস্কারের ব্যাপারে যেন সর্বোচ্চ মনোযোগ দেওয়া হয়, সেটা এখন, সেটা সব সময়। ধন্যবাদ জানাচ্ছি আবারও সঙ্গে থাকার জন্য। নিশ্চয়ই আবার দেখা হবে, আবার কথা হবে।